বন্ধুরা, সঙ্গীতা ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখুন, হলুদ গোলাপের সাথে হলুদ জবাটাও দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই জবাগুলো সিজন শুরু হলো এখন থেকে, কারণ শীতের সময় এই জবা গাছে খুব একটা ফুল দেয় না। গরমের শুরুতে এই রঙের জবাগুলো ফুটতে শুরু করবে আর একদম শীতের আগে পর্যন্তও ফুটতে থাকবে। আর অবশ্যই জবা গাছে খাবার বেশি দিতে হবে, কারণ জবা গাছ খুব খাবার ভালোবাসে। একটু যদি খাবার কমে যায়, সেখানে ফুলের কুঁড়িটা ভীষণই কম আসবে, আর কুঁড়িটা এলেও ভীষণ ছোট হবে সেই ফুলটা। সেই জন্য জবা গাছেরও খাবার এনেছি, আর এবং অন্যান্য গাছেরও এই প্রথম শুরু করলাম গরম থেকেই খাবার দেওয়া। কারণ শীতের সময় তো আমি আগেই বলেছি শীতের সময় খাবার খুব একটা লাগে না। আর এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমি মিক্স জৈব সার তৈরি করে রেখেছি। আর কিছু সবজির খোসা, ফলের খোসা, চা পাতা, ডিমের খোসাটার সাথে এগুলো তো সবসময় আমার থাকেই। এগুলো পুটলি বেঁধে বেঁধে সবজি গাছে বুঝে বুঝে দেবো, কোন কোন গাছে বেশি খাবার লাগে সেখানে দেবো। তবে যে মিক্স জৈব খাবারটা আজকে সব গাছেই মোটামুটি দেবো। তবে কিছু কিছু গাছে পুটলি খাবারের সাথে সাথে মিক্স খাবার একসাথে দেবো। কারণ কি, যেমন বেগুন গাছটাই ধরুন, বেগুন গাছে আমি জৈব খাবারও দেবো, আবার এই পুটলি করে খাবারটাও দেবো। যেহেতু বেগুন গাছে খাবারের চাহিদাটা অনেকটা বেশি, যতক্ষণ আপনি খাবার দেবেন ততক্ষণ বেগুন আসতে থাকবে, আর বেগুনের কোয়ালিটিটা অনেক ভালো হবে। বেগুন গাছে একটু যদি খাবার কমে যায়, সেখানে কিন্তু ফুল ঝরে পড়ে যায়। এই একটা বেগুন গাছের সমস্যা। সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বেগুন গাছে ফুল আনার জন্য আর গাছে যাতে ফলটা ধরে রাখার ক্ষমতা থাকে, সেই জন্য খাবার আপনাকে কন্টিনিউ দিয়ে যেতে হবে। সে লিকুইড খাবারও কিন্তু এর মধ্যে চলবে। শুধুমাত্র এই পুটলি করে খাবার দিলেই যথেষ্ট না, বা জৈব খাবার দিলেই যথেষ্ট না, মাঝে মধ্যে লিকুইড খাবার দিতে হবে। তবে লিকুইড খাবার দিন মেপে দেওয়ার দরকার নেই। আপনার যদি মনে হয় যে 2 দিন পর দেবেন বা 3 দিন পর দেবেন, সেরকম দিতে পারেন। এরকম কোনো ব্যাপার নেই যে 3 দিন পরই দিতে হবে বা 4 দিন পর পরই আপনাকে দিতে হবে, 1 দিন পর পরই দিতে হবে। আপনি যেভাবে গাছকে অভ্যস্ত করবেন, গাছ কিন্তু সেভাবেই হবে। তবে যেরকম যা খাবার একটু যার বেশি লাগে, সেটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। পুটলি খাবার তো হলো, এবার দেখুন আর একটা খাবার। এটা হচ্ছে পেঁয়াজের খোসা। আমি 3 দিন ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই খোসার জলটা তো আমি জবা গাছে দেবো, আর ওই পেঁয়াজের খোসাগুলো গোলাপ গাছের মধ্যে দিয়ে দেবো। কারণ গোলাপ গাছের গোড়ার মধ্যে যদি এই পেঁয়াজের খোসা দিয়ে দেন, তাহলে পোকামাকড়ের অ্যাটাকটা কিন্তু কম হয়। কারণ তবে পেঁয়াজের খোসার জলটা কিন্তু সরাসরি গাছে দেবো না, জলের মধ্যে পাতলা করে মিশিয়ে তবেই জবা গাছে দেবো। জবা গাছও কিন্তু ভীষণ খাবার ভালোবাসে, এই কথাটা কিন্তু আমি অনেকবার বলেছি, এখন আবারও বলছি। জবা গাছ প্রচুর পরিমাণে খায়, আর যদি সঠিক পরিমাণে আপনি খাবার চাহিদাটা মিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফুল অনেক ফুটবে। তবে জবা গাছের ব্যাপারে আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এত যে খাবার দিচ্ছি, যত বেশি খাবার দেবেন তত বেশি রোগ পোকার অ্যাটাকটা বেড়ে যাবে। কারণ এত বেশি খাবার দিলে মিলিবাগ তো হবেই হবে, মাটিতে অনেক সময় কেঁচোও হয়ে যাবে, আবার পিঁপড়েও ধরে যাবে। সেটা যাতে না হয়, প্রথম দিক থেকে এই ব্যাপারটা আপনাকে লক্ষ্য করে কীটনাশক দিতে হবে। সেটা যে কোনো কীটনাশক হতে পারে, কাকা কীটনাশক বা নিম অয়েল, বা অন্য যাদের কাছে যেটা সুবিধা মনে হবে বা কাছাকাছি যেটা পাওয়া যাবে, সেটাই দেখে বুঝে দেবে। আর এই দেখুন, সেই জৈব মিক্সার যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম কদিন আগেই, সেটাই একটা ছোট কন্টেনারের মধ্যে ভরে অল্প অল্প সমস্ত গাছে দেবো, বেশি দেবো না। আমরা গাছকে খাবারের অভ্যাসটা যেমন করব, গাছ কিন্তু সেভাবেই মেনে নেবে সমস্ত কিছু, তবেই সে ভালো ফুল দিতে পারবে। অতিরিক্ত খাবার দেওয়ার অভ্যাসটা করলে পরে যদি আপনারা সেই রকম অভ্যাসটা অনুযায়ী খাবার দিতে না পারেন, তাহলে কিন্তু গাছ রেসপন্স করবে না, গাছটা ভালোও হবে না, ফুলও দেবে না। আর সবসময় যে আপনি বাগানে অ্যাভেলেবেল থাকতে পারবেন তেমনও না, আপনার কোনো ইম্পর্টেন্স কাজ থাকতেই পারে। 2-3 দিন আপনি হয়তো ছাদে আসতেই পারলেন না, তখন যাতে গাছ খাবার না পাবার কষ্টে নিজেকে মানিয়ে নিতে না পেরে মারা না যায়, এই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সেহেতু গাছকে খাবার দেবেন, অতি অবশ্যই খাবার দেবেন, কিন্তু সেটা একমাত্র আপনার উপর নির্ভর করবে যে কতটা দেবেন, কখন দেবেন, কেমন করে দেবেন, আর সেটাই ওদেরকে মেনে নিতে হবে। যেমন আমরা বাচ্চাদেরকে শাসন টাসন করে মানুষ করি, ওদের ভালোর জন্যই মানুষ করি। ওদের সমস্ত চাহিদা যেমন আমরা সবসময় মেনে নিতে পারি না, শুধু এই কারণে যাতে ওরা খারাপ না হয়ে যায়। সেরকম গাছকেও বাচ্চার মতো করে, সন্তানের মতো করে অভ্যাসটা করতে হবে, যাতে কঠিন পরিস্থিতিতেও ওরা টিকে থাকে, সবুজ হয়ে থাকে এবং সতেজ থাকে। ঠিক যেমন এই শাক গাছগুলোকে আমি এইভাবেই অভ্যস্ত করিয়েছি। ওই যে গ্রো ব্যাগগুলোর মধ্যে দেখছেন, সাদা সাদা গ্রো ব্যাগের মধ্যে কপি গাছ ছিল, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, সব গাছ যখন উঠে গেছে, ওটার মাটিটাই আমি খুশে নিয়ে শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম। সমস্ত শাকের দানা জার্মিনেট হয়ে কিন্তু শাক বেরাতে শুরু হয়ে গেছিলো। তখন আমি কোনো খাবারটাই দিইনি। ঠিক এরকম বরবটি গাছ বা লাউ, যে নতুন আমি কুমড়ো গাছ বসিয়েছি সেই গাছ, বা ঝিঙে গাছ, তখন কিন্তু আমি কোনো খাবার দিইনি। আমি এই কথা অনেকবারই বলেছি যে শীতের গাছে যা খাবার ছিল সেটা দিয়েই জার্মিনেট হবে, যখন একটু বড় হবে তখন আমি খাবার দেবো। সেই খাবারটা আমি এখন দিচ্ছি। দেখুন, সব গাছ জার্মিনেট হয়ে গেছে, শাকও বেরাতে শুরু করে দিয়েছে। এতদিন ওই মাটিতেই যা খাবার পেয়ে বড় হয়েছে, এবার আমি খাবার দিলাম। ওই প্রথম দিয়েই আমি কিন্তু খাবার দিয়ে ওদেরকে জার্মিনেটও করিনি, এবং ছোট থাকতে দিয়েও নি। এখন একটু বড় হতে তবেই কিন্তু গাছকে দিচ্ছি খাবার, কারণ শীতের মাটিতে যথেষ্টই খাবার ছিল।
কয়েকটা ভিডিওতে আমার নতুন কিছু বন্ধু জানতে চেয়েছিলেন কলা গাছের পরিচর্যা। তো কলা গাছে আমি তেমন কোনো পরিচর্যাই করি না, আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। যখন ছোট ছিল তখন আমি জৈব সার, গোবর সার দিয়ে বসিয়েছিলাম, আর এই 6 মাস পর পর আমি এই জৈব মিক্সারটা দিই, আর কোনো কিছু দিই না। কলা গাছে তেমন কোনো কীটনাশক লাগে না, একটু জলটা বেশি লাগে, জলটা একটু খেয়াল রেখে দিতে হবে। তবে কলা গাছের মাটিতে কিন্তু কেঁচো ধরে গেলে গাছটা নষ্ট হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। সুতরাং মাটিতে একটু নিমখোল মেশাতে হবে। তো আর কোনো পরিচর্যাই আমি তেমনভাবে করি না। ঠিক একইভাবে ছোট ছোট ভেন্ডি চারার মধ্যেও এই খাবারটা দিয়ে দেবো, কারণ ওই গাছের মাটিটাও হচ্ছে শীতেরই মাটি। তো সমস্ত গাছে এইভাবে দিয়ে দেবো অল্প অল্প করে, তারপর জল ছিটিয়ে দেবো। আর শাক গাছে প্রথমে একটুখানি জল বেশি লাগে, বিশেষ করে কলমি শাকে। আর পাট শাকে খুব একটা বেশি লাগে না, জলটা একটুখানি মেপে বুঝে দেবেন। গাছ লাগান, গাছ করতে করতে আপনারা একটু একটু করে সবটাই শিখে যাবেন, অভিজ্ঞতা এসে যাবে যে কোন গাছে খাবার বেশি লাগে, কোন গাছ খাবার কম খায়, কোন গাছে জল বেশি লাগে। যতক্ষণ না আপনারা গাছ করবেন ততক্ষণ আপনারা কি করে বুঝবেন? প্রথম প্রথম গাছ করতে গেলেই যে আপনারা সফল হবেন তেমনটাও না, কিছু গাছ হয়তো আপনাদের হাতে নষ্ট হয়ে যাবে, তখন মনটাও হয়তো খারাপ হবে। কিন্তু বিশ্বাস করুন, করতে করতে কিন্তু সমস্ত কিছু আপনারা শিখে যাবেন। আমাদেরও কিন্তু প্রথমেই সফলতা আসেনি, গাছ করতে করতে 2-1টা গাছ কিন্তু আমাদের হাতেও নষ্ট হয়েছে। কেউই প্রথমে পারফেক্টভাবে কোনো কিছু করতে পারে না। যতক্ষণ না আপনি হারবেন ততক্ষণ আপনি জিতবেন কি করে? জেতার জন্য তো হারাটা খুবই দরকার। সেই জন্য উৎসাহ নিয়ে করুন। একেবারেই যে প্রথমেই অনেক কিছু করে ফেলতে হবে তা না, প্রথমে 2-1টা ফুল গাছ দিয়ে শুরু করুন, বা 2-1টা সবজি গাছ। এই কথাটা তো আমি অনেকবার বলেছি, করুন, দেখবেন এটা একটা অন্যরকম ভালো লাগা। সমস্ত কিছু পার্টি ঠাটি করে তো আপনারা জানেন যে উৎসব অনুষ্ঠান পার্টি ঠাটির যে আনন্দ, আর এই গাছ করে গাছের মধ্যে থাকা, সেটার একটা আনন্দটা একেবারেই আলাদা। সেই আনন্দটার মধ্যে কোনো সার্থকতা নেই। চলুন এবারের এই গোলাপ গাছগুলোকে মাটি থেকে ছাড়িয়ে সিন্ডারে দেবো। সিন্ডার তো কদিন আগেই কিনে এনেছিলাম, আর ভার্মি কম্পোস্টও এনেছিলাম, সেটা তো দেখিয়েছি। সেগুলোকে পুরোটাই এই টপের মধ্যে পাল্টে দেবো। তো গাছটাকে আগে ছড়িয়ে নিলাম, শেকড়ে যাতে আঘাত না লাগে, হালকা হালকা করে সমস্ত মাটি ছাড়িয়ে নিলাম। তবে মূল শেকড়ে যাতে আঘাত না লাগে সেই জন্য ওইটুকুনি মাটি গোড়ার দিকে আমি চেপে চেপে দেবো, যাতে মূল শেকড়ে আঘাত লাগলে অনেক সময় গাছ মারা যেতেও পারে। তাই জন্য ওই তালটাকে চেপে দিলাম। এইবার খুবই সাধারণভাবে কোনো স্টাইল ফাইল না করে টপের মধ্যে অনেকটা পরিমাণে আগে সিন্ডার দেবো, তারপর ভার্মি কম্পোস্ট দিয়ে ওখানেই মিশিয়ে নেবো। কোনো রকম কোনো হ্যাপা ঝ্যাপা ঝামেলা ঝুঁকি করে আমি গাছ রিপোর্ট করি না, তাতেই কিন্তু ফল হয়। অত বেশি স্টাইল করলেও ফুল হবে, না করলেও কিন্তু ফুল হবে। সুতরাং গাছকে দেখতে হবে সঠিক পরিমাণে কিভাবে আপনি খাবার দিচ্ছেন, কতটা বসাচ্ছেন, কিভাবে বসাচ্ছেন, আর কিভাবে জল দিচ্ছেন। তাই জন্য অত ঘুরিয়ে পেঁচিয়ে নাক না ধরে আমি ডাইরেক্ট এইভাবেই বসিয়ে দিই। দেখুন সিন্ডার আর ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি, যাতে ফাঙ্গাস না লাগে সেই জন্য কোনো গ্যাপ রাখবো না। সিন্ডার আর ভার্মি কম্পোস্ট দিয়েই পুরোটা ভর্তি করে চেপে চেপে দেবো। আর উপর দিয়ে মিক্স জৈব সারটা গাছের গোড়ার মাটির চারিপাশে সাইড দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাস চেপে দেবো। জল দিয়ে দিলেই হয়ে যাবে। এবার ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। একদম সরাসরি কোনো রোদের মধ্যে রাখার কোনো ব্যাপার নেই, সরাসরি রোদের মধ্যে রাখলে পাতাগুলো ঝুলে যাবে। সেই জন্য কোনো গাছের আড়ালে রাখবো। এতেই কিন্তু সারাটা বছর আমার ছাদ বাগানের প্রতিটা গোলাপ গাছ থেকেই ফুল পাওয়া যায়। হয়তো ছোট হবে, কিন্তু হবে তো। আর এইভাবেই আমি 3টে গাছ রিপোর্ট করে দিলাম, এক জায়গা সাইডে সরিয়ে দেবো। এর মধ্যে ফুল কুড়ি দুটোই রয়েছে, খাবারের দিকটাও দেখে নিলাম। এবার জলটাও ঠিকভাবে দেবো, আর ছায়া জায়গাতেও রেখে দেবো। তবে আজকে আর সেটিং করবো না, আজকে খালি সাইডে রেখে যাবো, কারণ আমার ছাদে এখন অনেক কাজই আছে। এইগুলোকে সব তুলতে হবে, গোছাতে হবে, মাটি ঠাটি সিন্ডার ফিন্ডার সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে রয়েছে। এগুলো না সরালে তো জল দিতে পারবো না। একই তো ছাদটা ছোটো, তার মধ্যে যদি জায়গাগুলো এইভাবে নোংরা হয়ে থাকে তাহলে আর করাই হবে না, আর গাছে জল দিতে গিয়ে সব কাদা কাদা একাকার হয়ে যাবে। অল্প থাকতে থাকতে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ছাদটাও পরিষ্কার থাকে, আর কাজটা একটু হলেও কমে যাবে। যেহেতু প্রতিটা ডালেই কুঁড়ি আছে, ডাল কাটাই করার এখন কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র 7 পাতার ডালটা কেটে নেবো, কারণ 7 পাতার ডালে কোনো ফুল আসবে না, শুধু শুধু গাছের খাবারগুলো খেয়ে এমনিই বড় হবে। সেই জন্য 7 পাতার ডাল থাকলে কেটে দেওয়াটাই ভালো। আর এইদিকে এই গাছটাকেও তুলে নেবো। এগুলো 3টে গাছই এই একই জায়গার মধ্যেই রিপোর্ট করলাম। আর এই 3টে ফুল গাছ থেকে যে মাটিটা রইলো সেই মাটিটাকেও যত্ন করে রেখে দেবো, কারণ মাটির মধ্যে অনেকটা পরিমাণে ভার্মি কম্পোস্ট এবং খাবার যুক্ত রয়েছে, অন্য কোনো ফুল গাছ বসাবো। আর এদিকে সিন্ডারটা আমি কাছ থেকে দেখাচ্ছি। সিন্ডার কিনলে এরকম দেখে কিনবেন, কালো রঙের হালকা। যেমন ধরুন ওই গ্রিলের দোকানে ঘেঁসটা পাওয়া যায়, হালকা হয়, ঘেঁসটাকে ধুয়ে মুছে সিন্ডার হিসাবে বিক্রি করে। লালটা কিন্তু কিনবেন না, কারণ লালটা আমি 2-1বার ব্যবহার করে দেখেছি, গাছ কিন্তু ভালো হয় না, গাছ কিন্তু মারা যায়। এই দিকটা আপনারা দেখে নেবেন। যে কোনো ঘেঁস হলেই হবে না, 3-4 রকমের ঘেঁস কিন্তু ওরা বিক্রি করে। কালোটা ভালো, আর যেটা অল্প ছাই ছাই কালার সেটাও ভালো, তবে লালটা একেবারেই ভালো না। তবে আমার হয়তো ভালো হয়নি, অন্য কারো যদি ভালো হয়ে থাকে সেটা আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন।
গোলাপের সাথে সাথে একটা বোগেনভিলিয়া গাছকেও শিফট করব অন্য জায়গায়, কারণ যে বালতিটার মধ্যে ছিল সেই বালতিটা ফেটে গেছে রোদেতে, আরও রোদেতে ফেটে যাবে, সেই জন্য আগে থেকে অন্য একটা জায়গায় দেবো। আর মাটিটা দেখুন গোলাপের মাটির থেকে সম্পূর্ণ আলাদা, ঝুরঝুরে বালি আর অনেক শুকনো, এতটাই শুকনো যে খটখট করে বালিটা পড়ে যাচ্ছে। দেখুন মাটিটাও ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, কারণ বোগেনভিলিয়ার মাটি এইভাবেই রেখে দিতে হয়। অনেক বেশি জল দিয়ে ভিজিয়ে রাখলে, ময়েশ্চার ভাব রাখলে কিন্তু পাতা বেড়ে যাবে, ফুল আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, হয়তো ফুল হবেই না, পাতায় পুরো ভরে যাবে। এই জন্য আমি এই গাছটাকে এরকমভাবেই জলের কষ্ট দিচ্ছি। এরপর যখন কুড়িগুলো বেরাবে তখনও দেখিয়ে দেবো। বোগেনভিলিয়াতে এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে জল ভীষণ কম দিতে হবে। গতবারই গাছের কাটাই ছাটাই করেছিলাম, মানে শেকড় কাটাই ছাটাই করেছিলাম, তাই শেকড় এখন কাটাই ছাটাই করবো না, যেমন আছে তেমনই বসিয়ে দেবো। শুধুমাত্র ওপরের ডাল কাটিং করে দিয়েছিলাম। ওপরের ডাল কাটিং করলে গাছের গোড়াটা মোটা হবে এবং অনেক ব্রাঞ্চ বেরাবে, আর সেই ব্রাঞ্চগুলো দিয়েই প্রচুর ফুল আসবে, গাছটা পুরো ভরে যাবে। তো কোনো রকম কোনো মাটির না ভেঙে চুরে নিচে খানিকটা ভার্মি কম্পোস্ট দিয়ে, যেমন মাটি আছে তেমনভাবেই মাটিটাকে বসিয়ে দিয়ে ওপর দিয়ে খানিকটা ভার্মি কম্পোস্ট দিয়ে গ্যাপগুলোকে পূরণ করে দিতে হবে, কারণ গ্যাপ পূরণ না করলে ফাঙ্গাস লেগে যাবার ভয় সমস্ত গাছেই থাকে, শুধু যে এই গাছটা না, প্রত্যেকটা গাছেই। অল্প একটু খাবার দিয়ে দেবো, যদিও বা খাবার দেওয়ার দরকার ছিল না, তবুও যেহেতু সব গাছেই দিচ্ছি তাই জন্য অল্প একটু খাবারও দিয়ে দেবো, ব্যাস। এর মধ্যে আর এখন কোনো জল ফল দেওয়ার প্রয়োজন নেই। এটা এক সপ্তাহ হয়েছে আমি জল দিইনি, আরও 4 দিন যাক তারপরে জলটা দেবো। যখন দেখবো পাতাগুলো একদম নুয়ে গেছে তখন আমি জল দেবো। আর এই চন্দ্রমল্লিকা গাছে দেখুন অনেক আগাছা বেরিয়েছে, কারণ গাছের মাটিতে খাবার দেওয়া ছিল, আগাছাগুলো না তুলে নিলে খাবারগুলো সব ওই আগাছা খেয়ে নেবে। আর অনেক নতুন নতুন ডালপাতাও বেরিয়েছে, আর ফুলের এখনও আসতে শুরু করছে, এখনও কিছু কিছু ফুল ফুটছে। আর এইভাবে এই গাছটাকে একদম সরিয়ে দিয়ে 3 তলায় নিয়ে যাব, অন্য জায়গায় রাখবো যেখানে ছায়াটা পড়ে, রোদটা সরাসরি যাতে না পড়ে। কাজ তো সমস্ত হলো, এবার সমস্ত চাট্টা বাট্টা তুলে নিতে হবে, সমস্ত কিছু গুটিয়ে ঘরে ফিরতে হবে। তাই জন্য এই যে জৈব সারটা আছে সেটা একটা প্লাস্টিকের মধ্যে করে নিলাম, যেহেতু জৈব সারটা কমতে কমতে এসেছে, এগুলো রেখে দেবো। আর সমস্ত জায়গার মাটিগুলোকে আলাদাভাবে রেখে দেবো, যেই মাটিগুলো বেরালো এই মাটিগুলোকে দিয়েই আমি অন্যান্য ফুল গাছ বসাবো, কারণ এই মাটি আমার কাছে ভীষণ মূল্যবান। আমি মাটি দিয়ে সবজি গাছ করে মাটিটাকে নষ্ট করি না, এতে সবজি গাছটাও মানে যেটার মধ্যেই করবো, ধরুন বস্তা বা গ্রো ব্যাগ বা টব, ভারীও হয়ে যাবে আর বেকার বেকার খাবারটাও নষ্ট হবে। যখন সবজি গাছ অনায়াসে এমনিতেই বিনা পরিচর্যায় আবর্জনা দিয়েই হয়, তাহলে আমি এত ভালো জিনিস দিয়ে ব্যবহার করতে যাবোই কেন? কারণ এই আবর্জনা দিয়েই তো দেখলেন আমার লাউ গাছ ঠাউ গাছে কত ভরে ভরে লাউ হচ্ছে, সবজি টবজি কী না হয়েছে, বেগুন গাছ টেগুন গাছ, বিমস বরবটি সিম সবই তো হলো। তো আমি শুধুমাত্র এই মাটিটাকে নষ্ট করতে চাই না, কারণ মাটির খুবই অভাব আমাদের এখানে। মাটি পাওয়া গেলেও মাটির প্রচুর দাম নেয়, আর দামের থেকেও বড় কথা আনা নেবার সমস্যা, ভ্যানালারা আসতে চায় না, এলেও 4 তলার ওপর উঠতে চায় না। 4 তলার কথা শুনলেই সবার পেটে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটু ব্যথা সব শুরু হয়ে যায়। সেই জন্যই আমি ওইসব কারোর লোকের ভরসা না করে সবজির খোসা দিয়েই আমি বাগান করে ভীষণ খুশি আছি। মাটি অল্প অল্প গুছিয়ে গুছিয়ে রাখি, যেভাবে যখন পাই ভার্মি কম্পোস্ট দিয়ে বা কোকোপিট দিয়েই ম্যানেজ করে নিই। আর এই রঙ্গন গাছের ব্যাপারে আমাকে এক বন্ধু দুটো ভিডিওতেই কমেন্ট করে বলেছিলেন যে কিভাবে আমি পরিচর্যা করি। তো আমি সব গাছে যেমন পরিচর্যা করি খুবই সাধারণ, সেরকম এই গাছেও করি। ওপর দিয়ে ডাল কাটাই ছাটাই করে দিলাম, এবার দেখবো রুট বাউন্ড হয়েছে নাকি। যদি রুট বাউন্ড হতো তাহলে আমি জায়গা বদলে দিতাম বা শেকড় কাটাই ছাটাই করতাম, কিন্তু রুট যেহেতু বাউন্ড হয়নি তাই জন্য একটুখানি মাটি ছাড়িয়ে নিয়ে একটুখানি খাবার দিয়ে ওই একই রকমভাবেই সেই ছোটো টবের মধ্যে দিলাম। আর আমি ছোটো টবের মধ্যেই গাছ করি, এতে গাছগুলো ছোট্টর মধ্যে থাকে, ঝোপালো হয় আর ফুলটা বেশি হয়, ব্যাস। আর কোনো কিছুই নেই। কাটা জায়গাতে কালকে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আজকে এখন আর পারবো না, কারণ কি অনেকটাই বেলা হয়ে আসছে, মানে সন্ধে হয়ে আসছে, আরও তো কাজ থাকে, গিয়ে সন্ধে দিতে হবে। গরমের শুরুতেই খাবার দেওয়া হয়ে গেল। তো এই যে খাবারটা দিলাম, ঠিক 15 দিন পর আবারও খাবার দেবো, তবে তার মাঝে যে তরল সারটা তৈরি করে রাখি, সবজি পচা জল বা পাঁক জল বা সর্ষের খোল পচা জল, সেইগুলো তো দিতেই হবে। তবে অত্যাধিক বেশি গরম পড়লে তখন আর সর্ষের খোলটা দিই না, তখন বাদাম খোলটা দিই, নিম খোলের জল তৈরি করে দিই। যখন তরল সার আবার দেবো তখনও আপনাদের সাথে শেয়ার করে দেবো যে কীভাবে কী দিচ্ছি। আর এইদিকে দেখুন সমস্ত পাতা ডালপালা এই সময় শুকিয়ে রাখলে সমস্ত কিছু রোদে করকরা হয়ে যাবে, আর এই শুকনো পাতাগুলো বেডের তলায় দিলে কিন্তু দারুণ সবজি গাছ হবে। এমনকি ফল গাছ বা ফুল গাছের তলায় দিয়ে বেড তৈরি করার সময় দিয়ে দেবেন। আর এখন তো 11টার সময় কোনো কাজই করা যায় না, এখনই এত রোদের তাপ। আমাদের এখানে হয়তো অনেকটাই বেশি, গ্রামের সাইডে একটু হলেও কম, তবে আমাদের দিকে এতটাই রোদ যে 11টার সময় আমি একবার এসে জল দিয়ে গেছি, ওই চাল ধোয়া ডাল ধোয়া জল আর বাকি একটু প্লেন জল। এখন বিকেলবেলা এসে দেখছি মানে এখন 3টে সাড়ে 3টে বাজে, এখনও প্রচণ্ড রোদ। তবে এই সময়টা ছাড়া তার উপায় নেই, কারণ অত্যাধিক বেশি রোদেতে কাজ করা যায় না।
চলুন, ঝাঁটা ন্যাতা পাতা যা আছে সব ক্লিয়ার হয়ে গেল, ছাদ পরিষ্কারও হয়ে গেল। এবার এই সাইডে রেখে দিলাম, পরে গোলাপ গাছগুলোকে দেখবো কোন সাইডে দেওয়া যায়, যেই সাইডে আওতার মধ্যে থাকবে আর পাতাগুলো জ্বলে যাবে না। বোগেনভিলিয়া গাছে অল্প সামান্য একটু জল দিলাম, যদিও বা জল দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু অন্য অন্য গাছে যেহেতু দিচ্ছে সেই গাছটাকেও দিয়ে দিলাম। আর এর মধ্যে আর কোনো জল টল দেওয়ার সিন নেই, কালকে সবজি তুলবো, আজকে আর সবজি তোলার টাইম হবে না, আমার ছেলে পড়তে যাবে, তাকে দিতে যেতে হবে। সমস্ত ডালপালা পাতা ফুল ঠুল এই টাবটার মধ্যে রাখলাম, টাবটা একেবারেই ভেঙে গেছে, কিন্তু এইসব রাখার জন্য ঠিক আছে। ছাদ বাগানে তার ভালো জিনিস দিয়ে করা দরকার নেই, যেমন যা আছে সেটা দিয়েই করা ভালো। সাথে সন্ধ্যা আরতির জন্য কিছু ফুল টুলও তুলে নেবো, কারণ সকালবেলা অত ফুল তোলা টাইম হয় না, সামনে থেকে যে কটা ফুল পাই সেগুলোকে নিয়ে ঠাকুরকে দিয়ে দিই চরণে। আর এই বিকেলবেলার দিকে বাকি ফুলগুলোকে তুলে নিই। ফুল তো অবশ্যই তুলতে হবে, যত বেশি ফুল তুলবো তত বেশি ফুল আসবে গাছে। তো সমস্ত ফুল তোলা হয়ে গেছে, আর এইদিকে গোলাপগুলো খালি রইল, অত গোলাপ লাগবে না, এইগুলো কালকে সকালবেলা তুলে আবার ঠাকুরের চরণে দেবো। আজকের মতো এখানেই ছাদের কাজ শেষ হলো। আর কিছু রঙ্গন গাছের ডাল নিয়ে গেছি, সেগুলোকে হলুদ জলে ভিজিয়ে রাখবো, যাতে সেগুলোকে কালকে মাটিতে হোক বালিতে হোক বসিয়ে দেবো, সেখান থেকেই চারা হয়ে যাবে ডাল কাটিং করে। কারণ রঙ্গন গাছটা আমার কাছে একটাই রয়েছে, আর ওই কালারটাও ভীষণ ভালো। এই দেখুন হলুদ জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।